দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্সির যত অফিসিয়াল সোশ্যাল সাইট আছে অর্থাৎ আমাদের crickfrenzy.com-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমার নাম ফয়সাল হাবিব। আজকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলবো। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে 15 জন ক্রিকেটার, কিন্তু দেশে তো 16 কোটি 17 কোটি মানুষ আছে। তো এই টুর্নামেন্টটা চলাকালীন আপনার আর আমার দায়িত্ব কী? আমিও একজন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক, সাথে আমার একটা এক্সটার্নাল পরিচয় আছে যে আমার নামের পাশে সাংবাদিক বলেন বা যাই বলেন সেটা যোগ হয়, কিন্তু আমিও আপনাদের মতো একজন দর্শক। দল যখন দুবাই খেলতে গেছে তখন আসলে আপনার আমার দায়িত্ব কী এসব নিয়ে একটু কথা বলবো। আমি জানিও না যে আমি এখন যেটা শ্যুট করতেছি সেটা পাবলিশ হবে কি হবে না, কারণ খুব অফ ট্র্যাক কথাবার্তা বলবো। আমাদের অনলাইনে কাজ করার একটা ব্যাপার হলো যে এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই, উই ক্যান গো বিয়ন্ড আওয়ার লিমিটেশনস। সো সেখান থেকে আমি আমার মতো মনের কথা বলবো, বাদ বাকি অফিসের দায়িত্ব পাবলিশ হবে কিনা। যদি পাবলিশ হয় এবং আমার ভিডিও যদি একজন দুজনেরও ভালো লাগে, একজন দুজনও যদি নিজ দায়িত্বটা ঠিকঠাক মতো বুঝে, তাহলে আই উইল বি হ্যাপি। তো যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল যখন খেলতে গেল দুবাইতে, অফিসিয়াল ফটোশ্যুট যখন হলো, তখন থেকেই এক ধরনের সোশ্যাল মিডিয়া এক ধরনের কথাবার্তা শুরু হলো যে আমি স্বপ্ন দেখছি না এই দলকে নিয়ে, আমাকে বাদ দেন না আপনাদের হিসাব থেকে, আমি স্বপ্ন দেখতেছি না। অন্যরা হয়তো বা স্বপ্ন দেখতেছে, আমি এই দলকে নিয়ে স্বপ্ন দেখতেছি না। তাই একদিন দুই দিন পরে যখন বাংলাদেশ দলের জার্সিটা প্রকাশ করা হলো, জার্সি সবার খুবই পছন্দ হলো, দলের প্রতি ভালোবাসাটাও মানুষের বেড়ে গেল, মানুষের প্রত্যাশা বাড়লো, মানুষ একটু একটু চিন্তা করা শুরু করলো যে না, এই দলকে দিয়ে হয়তো বা হবে। আবার একদিন পরে, অর্থাৎ আজ যখন আমি শ্যুটটা করছি, তখন বাংলাদেশ একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে, 202 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছে। এই খবরটা যখন মাস পিপলের কাছে পৌঁছে যাবে যে পাকিস্তানের এ দলের কাছে 202 রানে বাংলাদেশ হেরে গেছে, তখন আবার গালাগালি বকাবকি হবে, আবার বলবে এই দলকে নিয়ে কোনো কিছু করার নাই, এই দলকে দিয়ে কিছু হবে না। আমি কারো দোষ দিচ্ছি না, কিন্তু অ্যাজ আ নেশন বলুন অথবা অ্যাজ আ ফ্যান বেস বলুন, আমরা এরকমই অল্পতেই একেবারে খুব মাতামাতি শুরু করি, অল্প ভালো হলে খুব খুশি হয়ে যায়, অল্প খারাপ হলে একেবারে গালিগালাজ করে ভূতছাড়া করি প্লেয়ারদের। সো এখান থেকে আমার মনে হয়েছে যে সবার আসলে জানা উচিত, বোঝা উচিত কেমন হওয়া উচিত একটা ফ্যান বেস। কারণ একটা দেশের ক্রিকেট দল উন্নত করতে, ক্রিকেটিং কালচার উন্নত করতে, তাদের ফ্যানদেরও আসলে উন্নত হতে হয়, ফ্যানদেরও নিজস্ব দায়িত্ব সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কি এমন মাতব্বর হয়ে গেছি যে আমি সবাইকে শেখাবো বা সবাইকে নিজেদের দায়িত্ব বুঝাই দিব। এখানে একটা ছোট্ট গল্প আছে, আমি ছোট ছোট গল্প করব। ছোট্ট একটা গল্প আছে, সেটা হলো আমাদের বেশ সিনিয়র একজন স্পোর্টস রিপোর্টার আছেন, অনেক সিনিয়র আমাদের, তিনি একটা পত্রিকার স্পোর্টস এডিটর। তো তাকে আমরা সবাই প্রচণ্ড শ্রদ্ধা করি। 2022 যখন 22 অথবা 23 বাংলাদেশের যে আয়ারল্যান্ডের এগেনস্টে সিরিজ ছিল ইংল্যান্ডে, ওই সিরিজে উনিও গেছিলেন, ওনার সাথে আমার তখন কথাবার্তা হচ্ছিল। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন যে তার কথা বলছিলেন যে আমার নাম ডাক আছে, কজন প্লেয়ার আমাকে চেনে, বোর্ডের মানুষজন আমাকে চেনে, আর যারা রিটায়ার করে গেছে, কোনো কাজ কাম নাই, সারাদিন বাসায় বসে থাকে, তারা আমার রিডার, তারা আমার লেখা পড়ে পত্রিকায় গেলে। কিন্তু আমার কথা বলছিল, কিন্তু তোমার একটা বাটন প্রেস করলে 10 মিলিয়ন মানুষের কাছে তোমার ভিডিও পৌঁছে যায়, 10 মিলিয়ন মানুষ তোমাকে চেনে, 10 মিলিয়ন মানুষ তোমার জিনিস দেখে। ঘটনা সত্য, আজকালকার যুগে পত্রিকা মানুষ পড়ে না, মানুষ ভিজুয়ালি বেশি দেখে, ক্রিক ফ্রেন্সি মানুষ বেশি দেখে অন্য কোনো ন্যাশনাল পত্রিকার চেয়ে। দিস আ ফ্যাক্ট, এটা সবাই জানে। তো যেহেতু আমাকে বেশি মানুষ দেখছে, তাই আমার দায়িত্বটা বেড়ে যাচ্ছে। এটা ওই ভাই আমাকে বলছিল, যেহেতু তুমি বেশি মানুষের পর্যন্ত পৌঁছাচ্ছ, তার জন্য তোমার দায়িত্বটা বেড়ে যাচ্ছে। আর একটা জিনিস মনে রাখবা, দায়িত্ব বেড়ে গেলে মানে সেই দায়িত্বটা পালন করতে হয়। যে স্পাইডারম্যানের যে একটা ডায়লগ আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, সেরকম উনি আমাকে একটা কথা বলছিলেন, সেটা হলো যে ধরেন আমি এখানে ক্যামেরার সামনে বসে আপনাদের একটা তথ্য দিলাম, তথ্যটা ধরেন ভুল, তো আমার ওই ভুল তথ্যটা ধরেন 1,01,000 মানুষজনের কাছে পৌঁছাইছে। পরে আমি তথ্যটা সংশোধন করতে আসলাম, সংশোধন করতে এসে আমি বললাম যে আমি আগের দেওয়া তথ্য ভুল ছিল, এটা আসলে সঠিক তথ্য। দেখা গেল 1 লাখ মানুষের কাছে পৌঁছালো, একজন মানুষ হয়তো বা ছাড়া পড়েই যাবে। ধরেন আমার ভুল তথ্যটা শুনছেন আপনি, শুনে আপনার বন্ধুর সাথে গল্প করছেন, আপনার বন্ধুও ভুল তথ্যটা জেনে গেছে, যখন আমি সংশোধন করে গেছি সেটা শুধু আপনি দেখছেন, আপনার বন্ধু তো আর জানলো না। সো
একটা দায়িত্ব থেকেই যায়। যখন আমি ক্রিকেট নিয়ে কাজ করছি, যখন আমার অনেক মানুষের কাছে পৌঁছানোর, অনেক মানুষের কাছ পর্যন্ত পৌঁছানোর একটা সুযোগ তৈরি হয়েছে, তখন সেই দায়িত্বটা থেকে যায়। আর আমার মনে হয় সেই দায়িত্ব থেকে ইটস হাই টাইম আমাদের সমর্থকদের আরেকটু সভ্য হওয়া উচিত, আরেকটু অন্যান্য দেশের সমর্থকদের দেখা উচিত, শেখা উচিত। আমরা আমাদের ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু শ্রদ্ধা কি করি ক্রিকেট এবং ক্রিকেটারদের? এই জিনিসটা আমার মনে হয় বোঝা উচিত। তো এখান থেকেই যেটা বলছিলাম, আমাদের দায়িত্ব নিয়ে এবার কথা বলি। আমিও একজন ফ্যান, আমারও দায়িত্ব আছে, আপনিও একজন ফ্যান, আপনারও দায়িত্ব আছে। আমার বাড়তি পরিচয়টা যে সাংবাদিকতার পরিচয়টা। এখান থেকে এই যে দল খেলতে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আমার কি দায়িত্ব থাকতে পারে, বা আমি আপনাদের মধ্যে কি ধরনের একটা আবহ সৃষ্টি করতে পারি? আমি দুদিন আগে একটা কথা বলছিলাম যে ইদানিং তো অনলাইনে নানা ধরনের গুজব ছড়ানো হয়, মানুষকে রাগিয়ে দেওয়া হয়, মানুষকে কোনো একটা কাজের প্রতি মানে তাতায় দেওয়া হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস করা হয়। সো সেম জিনিসটা কিন্তু আমরা সাংবাদিকরাও করতে পারি। আমি আমার ক্রিকফ্রেন্সির প্ল্যাটফর্ম কাজে লাগায়ও কিন্তু যে কোনো ধরনের ভুল বা ঘৃণা ছড়াই দিতে পারি আপনাদের মধ্যে। আমি কিন্তু বলতে পারি, অনেক হোমরা চোমরা হয়ে আসে বলতে পারি অমুক প্লেয়ার অমুক করছে, অমুক বোর্ডকর্তা অমুক করছে। আমি বললে কিন্তু আপনারা শুনবেন, 2 জন 3 জন 5 জন হলেও মানবেন। কিন্তু এটা কি আমার দায়িত্ব? না, আমার দায়িত্ব এটা না। আমার দায়িত্ব বরং ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে ভালো ভালো জিনিস ছড়ানো। দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছে, এটা নিয়ে দর্শকদের মনে আশার সঞ্চার করা হলো আমার দায়িত্ব। কদিন আগে আমি একদিন বা 2 দিন আগে আমি একটা রিপোর্ট করেছি, সেটা হলো দুবাইতে বল ঘুরবে এবং দুবাইতে ভারত বাংলাদেশ ম্যাচে 2 দলের স্পিনারদের লড়াই হবে। হ্যাঁ, ভারতের স্পিনাররা বেটার, কিন্তু বাংলাদেশের স্পিনাররাও ভালো। বাংলাদেশ যদি ভারতের সাথে জিততে চায়, তাহলে স্পিন দিয়ে কিন্তু ভারতকে একটা কাবু করতে পারে। আমার এই ভিডিওটা ইউটিউবে 1 লাখের উপর মানুষ দেখছে। ওই 1 লাখ মানুষ বিশ্বাস করছে যে না, কিছু একটা হতে পারে, কিছু একটা অঘটন ঘটতে পারে। 1 লাখ মানুষ বাংলাদেশ দল যে ভারতকে হারাতে পারে সামান্য হলেও সে বিশ্বাসটা করছে। তারা যে হতাশ ছিল, সে হতাশার মধ্যে সামান্য আশার আলো দেখছে। আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে আমার এটাই দায়িত্ব, মানুষজনের মধ্যে আশার সঞ্চার করা। এখন এই দলটা, বাংলাদেশ দলটা যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, কিছুই না পারুক বা সব পারুক, আমাদেরই তো দল। খারাপ হলেও আমাদেরই দল, অন্য কাউকে আমি পাঠাতে পারবো না বা অন্য কাউকে আমি সাপোর্ট করতে পারবো না। ভালো হলেও সেটা তো অবশ্যই আমারই দল। সো সেক্ষেত্রে আমি এই দলটা খেলতে গেছে, আমি খেলা দেখবই। আপনি যতই বলেন আমি খেলা দেখবো না, আমি স্বপ্ন দেখছি না, আমাকে বাদ দেন, আপনি লুকায় লুকায় হলেও খেলা দেখবেন, আপনি লুকায় লুকায় হলেও স্কোর দেখবেন। তো যেহেতু আপনি লুকায় হলেও স্কোর দেখবেন, সেহেতু একটু আশা নিয়ে কেন দেখবেন না? সেহেতু আপনার মনে আমি আশার সঞ্চার কেন করব না? সেই জায়গাটা থেকে আমার মনে হয় যারা সাংবাদিক আছে বা যাদের কাছে এই প্ল্যাটফর্ম আছে মানুষ পর্যন্ত পৌঁছানো, তারা সম্ভবত আশার দলকে নিয়ে যে আশার ব্যাপারটা সেটা দেখাতে পারে সাধারণ জনগণকে। এখন প্রশ্ন আসতে পারে যে শুধুই কি আশা দেখাবো, আমি সমালোচনা করব না? অবশ্যই আপনি সমালোচনা করবেন। সমালোচনা করাটা তো আমার আরও বড় দায়িত্ব, যে দলে কি খারাপ হচ্ছে, দলে কি ভুল হচ্ছে, আমি যদি সেটা ফাইন্ড আউট করতে পারি, আমার চোখে যদি কোনো একটা ভুল মনে হয়, তাহলে আমি অবশ্যই সেটা সমালোচনা করব। আমি এই যে আজ বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচ খেলতে নামছে, এই ম্যাচের আগ পর্যন্ত আমি বারবার বলে আসছি যে গত 5টা বা 6টা ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ 4 নম্বরে ব্যাট করছে, খুবই স্লো ব্যাট করছে। মিরাজ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও 4এই ব্যাট করতে থাকে এবং যদি এমন স্লো করতে থাকে, বাংলাদেশ ম্যাচ জিততে পারবে না, বাংলাদেশের জন্য ম্যাচ জেতা কঠিন হবে। আমি সমালোচনা করছি, তো আজকে দেখেন মিরাজ আবার ওই 4এই ব্যাট করছে, 44 রান করছে 53 বল থেকে, অর্থাৎ হি হ্যাজ ওয়ার্কড অন হিজ স্ট্রাইক রেট। সো আমি যখন সমালোচনার দরকার ছিল আমি সমালোচনা করছি, আজকে আবার বলতেছি যে মিরাজ উন্নতি করছে, মিরাজ 4এ ব্যাট করছে, স্ট্রাইক রেটও বাড়াইছে। সো এটার তো আমার প্রশংসাও করতে হবে, রাইট? সেম আপনারাও আপনাদের জায়গা থেকে এটাই করবেন। আমি জানি অনেক মানুষ নাজমুল হোসেন শান্তকে পছন্দ করেন না, অনেক মানুষ নাজমুল হোসেন শান্তর মানে পান থেকে চুন খুসলেই তাকে আপনারা দেখতে পারেন না বা তাকে অ্যাটাক করতে যান, এবং অ্যাজ আ নেশন সম্ভবত আমাদের মধ্যে এই দিকটা থাকে, মানে এই ব্যাপারটা থাকে। আমি আরেকটা ছোট্ট গল্পে যাই। ইন্টার স্কুল খেলা হয় জানেন তো, যখন আপনারা হাই স্কুলে পড়েন, স্কুল মানে উপজেলা সব স্কুল মিলে খেলা হয়। সো ইন্টার স্কুল খেলা, আমি যখন হাই স্কুলে ছিলাম ইন্টার স্কুল খেলা ছিল, সেই ইন্টার স্কুলে ফাইনাল ম্যাচ ছিল। তো আমাদের দল চেস করতেছিল, খুব একটা ভালো অবস্থা আমাদের ছিল না। সো টপ অর্ডারের একজন ব্যাটার আমার দলের, ও আউট হয়ে ফিরছিল। তো তখন আমার দলেরই আরেকজন যে আউট হয়ে আসছে তাকে বলছে যে ডাক কেন মারলি, একটু ভালো করে কেন খেলতে পারলি না, ম্যাচটা হেরে গেলে কি হবে?
তো তারপরে যে ছেলেটা ডাক খাওয়া ব্যাটারকে বকছে যে তুই কেন ডাক খাইলি, ও কিছুক্ষণ পরে ব্যাট করতে গেছে, ও ডাক খেয়ে ফিরে আসছে। ও ডাক খেয়ে ফিরে আসার পরে যেটা হয়েছে সেটা হলো যে ফার্স্টে যে ছেলেটা ডাক খাইছে, টপ অর্ডারে গিয়ে যে ডাক মেরে ফিরে আসছে, সে বলে এখন কেমন লাগে, তুইও তো ডাক খাইছস, এখন কেমন লাগে। ক্যান ইউ ইম্যাজিন, আপনার দল হারতেছে, আপনি ফাইনাল হেরে যাচ্ছেন, অথচ আপনাকে যে বক্সে সে ডাক খাইছে দেখে আপনিও খুশি। দিস ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? কিন্তু এইটা ওই একজন ইন্ডিভিজুয়ালের গল্প না, অ্যাজ এ নেশন আমরা এরকম। আমি জানি না কেন, বাট অ্যাজ এ নেশন আমরা একটু সম্ভবত স্যাডিস্ট, অথবা একটু অন্যের ডাউনফলে আমরা খুশি হই। এই কারণে কেউ কিছু বললে আমরা গালাগাল শুরু করি। গালাগাল করা ইজ নট দ্য আলটিমেট সলিউশন। আপনি শান্ত খারাপ করলে শান্তকে গালাগাল করবেন, শান্তর জায়গায় আরেকজন আসলে তাকে খারাপ করলে তাকেও গালাগাল করবেন। এরকম গালাগাল করতে 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 একসময় তো সব প্লেয়ার শেষ হয়ে যাবে, তখন তো গালাগাল করারও কিছু থাকবে না। তার চেয়ে বরং গঠনমূলক সমালোচনা করেন। এই পর্যন্ত আমি কোনো প্লেয়ারকে দেখিয়ে দিই যিনি গঠনমূলক সমালোচনা করার জন্য দর্শক বলুন বা মিডিয়া বলুন কারো ওপর রিয়্যাক্ট করছে। কিন্তু গালাগাল করলে দেখবেন প্লেয়াররাও আপনাদের সাথে, আপনার দর্শকের সাথে প্লেয়ারদেরও সম্পর্ক খারাপ হবে। গালাগাল করলে দেখবেন আপনাকেও মানুষ, মানে গালাগাল সলিউশন না ভাই। আপনি গঠনমূলক সমালোচনা করেন। আপনি ওই যে যেমনটা বললাম, আপনি শান্ত আজকে 14 রান করে আউট হয়েছে, ভালো কথা, খেলা আমরা লাইভ দেখিনি, কিন্তু আমার যদি মনে হয় যে শান্তর ওই শটটা খেলে খেলা ভুল ছিল, তখন আমি সমালোচনা করব। বাট আমি শান্তকে নিয়ে, শান্তর ফ্যামিলিকে নিয়ে গালাগাল করতে পারি না। এই জিনিসটা আমার মনে হয় সবচেয়ে বেশি করে শোনা উচিত, বোঝা উচিত আপনাদের। আর ক্রিকেট লিটারেসি বলে একটা কথা আছে, ক্রিকেট লিটারেসিটা আমাদের দেশে তেমন একটা নাই। এই বিষয়টা নিয়েও একটু বোঝা উচিত, জানা উচিত, কারণ ক্রিকেট সবচেয়ে বড় সেলিং পয়েন্ট, ক্রিকেট সবচেয়ে বেশি বিক্রি হয়, এবং যেহেতু এই জিনিসটা বিক্রি হয় বেশি, তাই এই জিনিসটার প্রোডাকশনও বেশি। এখন তো রিলসের যুগ, ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ওটা অনেক বেশি ভিউ হয়, এবং ছোট অদ্ভুত অদ্ভুত ক্যাপশন দিয়ে জিনিস আপলোড দেওয়া হয়, অনেক বেশি ভিউ হয়। যেমন দেখলাম যে দুদিন আগে আমি একটা রিলস দেখছিলাম, খালেদ আহমেদ সম্ভবত, শরীফুল ইসলাম সম্ভবত বল ধরে ফলো থ্রুতে থ্রো করছে, কারণ স্ট্রাইকে ব্যাটার বাইরে আসছে। ওখানে সুন্দর করে রিলস এটা একটা আপলোড করা, সুন্দর করে ক্যাপশন দেওয়া যে সিনিয়র প্লেয়ারকে শরীফুল কোনো ধরনের সম্মান দেখালো না, এই ধরনের প্লেয়ারদের জন্য নাম খারাপ হয়। ভাই এখানে সম্মান দেখানোর তো কিছু নাই, এখানে তো থ্রো করবেই। কিন্তু সমস্যা হলো যে লোকটা এই জিনিসটা, এই ক্যাপশন দিয়ে এই রিলস আপলোড দিছে, সে লোক জানে আমার দেশের সাধারণ মানুষ এই জিনিসটা খাবে, আমার দেশের সাধারণ মানুষ এটা দেখে বলবে হ্যাঁ 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 শরীফুলেরই দোষ। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যদি ক্রিকেট সম্পর্কে জানতেন, আপনি যদি পুরো বিশ্বের ক্রিকেট সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তাহলে আপনি বুঝবেন যে বল ধরে থ্রো করা খুবই কমন একটা প্র্যাকটিস। এটা নিয়ে কারো ভালো খারাপের জাজ করার কিছু নাই। সো এই ক্রিকেট নিয়ে যদি একটু পড়াশোনা করেন, যদি সময় থাকে, যদি দেখেন অন্যান্য দেশে কিভাবে চলে, তাহলে আমার মনে হয় আপনাদের এই যে দলের প্রতি এই সহনশীলতাটা, গালি দেওয়ার অভ্যাসটা আমার মনে হয় একটু হলেও কমবে আপনাদের। আরেকটা যেটা ব্যাপার সেটা হলো যে প্রত্যাশা। এখন প্রত্যাশা আর স্বপ্নর মধ্যে পার্থক্য আছে। প্রত্যাশা হলো আপনি এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছে, আপনি মোটামুটি আপনি মনে মনে ধরে বসে আছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে প্রত্যাশা যখন আপনার এরকম থাকবে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ চ্যাম্পিয়ন না হলে আপনি খুব বেশি কষ্ট পাবেন। এখন প্রত্যাশার সাথে আপনার প্র্যাকটিক্যালিটির মিল রাখতে হবে। বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই আপনি চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা রাখলে আপনার মনটা বেশি ভাঙবে। আপনি বরং স্বপ্ন দেখতে পারেন যে হ্যাঁ এই দলটার মধ্যে ক্যাপাবিলিটি আছে, যদি সব কিছু এভাবে হয় তাহলে কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েও যেতে পারে। সো আমার মনে হয় প্রত্যাশা যখন আপনাদের বেশি থাকে তখন আপনাদের হতাশাটা বেশি থাকে, এবং এ কারণে রাগ, ক্ষোভ, গালাগাল এটা বেশি হয়। তো প্রত্যাশাটা একটু কম রাখেন, বরং মনে মনে স্বপ্ন দেখেন, তাহলে দেখবেন হুট করে যদি স্বপ্ন পূরণ হয়ে যায় আপনারা আরও বেশি করে কিন্তু খুশি হবেন। আমি জানি না আপনাদের বুঝাইতে পারছি কি না, বাট মোরাল অফ দ্য স্টোরি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করতেছি, করব। আমি এই দলকে সাপোর্ট করব, এই দলের যত ভালো ভালো দিক আছে আমি আপনাদের কাছে পৌঁছায় দিব, যেন আপনাদের মনেও এই দলকে নিয়ে একটু স্বপ্ন দেখার সাহস হয়, একটু আশা বাড়ে। একই সাথে এই দলের কোনো সমালোচনা থাকলেও আমি এই দলের কোনো ভুল থাকলেও আমি সেটা নিয়ে সমালোচনা করব, সবচেয়ে বড় সমালোচনা করব। আপনাদের আরেকটা ছোট্ট গল্প বলি। বাংলাদেশ ন্যাশনাল টিমের একটা প্লেয়ার আছেন যিনি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাননি, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পাননি। আমি হলফ করে বলতে পারি আমি তার সবচেয়ে বড় ফ্যানদের একজন। আমার অফিসের সবাই জানে আমি ওই পার্টিকুলার ক্রিকেটের অনেক বড় একজন ফ্যান। কিন্তু ওই ক্রিকেটার গত ওয়ার্ল্ড কাপে ওই ক্রিকেটারকে নিয়ে আমি একটা রিপোর্ট করছি, যে রিপোর্টটা
সমালোচনা করে রিপোর্ট, যে রিপোর্টে আমি ওই প্লেয়ারকে ধুয়ে দিছি। ইনফ্যাক্ট আমি ওই রিপোর্টটা স্ক্রিপ্ট লেখার পরে আমার আরেক সাংবাদিক বড় ভাইকে দিছিলাম, দিয়ে বলছিলাম ভাই একটু পড়ে দেখেন তো আমি বেশি হার্শ হয়ে গেছি কিনা। তখন ওই বড় ভাই বলছিল যে হ্যাঁ না স্ক্রিপ্ট খুবই ঠিক আছে, কিন্তু ফয়সাল আসলেই তুমি নিজে এটা লিখছো? আমি বলছি হ্যাঁ। বলে তুমি এই প্লেয়ারকে এত পছন্দ করো, তার এগেনস্টে তুমি এগুলো লিখছো? আমি বলছি হ্যাঁ, কারণ সে এখানে ভুল করছে তাই আমি লিখছি। বিশ্বাস করেন, যে কেউ ভুল করলে আমি সবচেয়ে বড় সমালোচনা করব, কিন্তু ওই প্লেয়ারের যদি ছোট্ট কোনো ভালো গুণ থাকে সেটা নিয়ে আমি চর্চা করব, সেটা আপনাদের মধ্যে পৌঁছায় দিব, কারণ যেন আপনাদের মধ্যে ওই আশার বারুদটা আসে। আমি আশা করব আপনারাও সেম কাজটা করবেন, দলকে নিয়ে সমালোচনা করবেন, বন্ধু বান্ধবের সামনে হয়তোবা দলকে নিয়ে গালিও দিবেন, কিন্তু ডোন্ট মিন দ্যাট, ডোন্ট অ্যাটাক এনিওয়ান পার্সোনালি। এমনও অনেক হয় যে ক্রিকেটারের পেজে গিয়ে, ইনবক্সে গিয়ে, কমেন্টে গিয়ে বা আরও ফ্যামিলি মেম্বারদের পর্যন্ত গিয়ে গালিগালাজ করে। এটা করবেন না, কারণ আপনি যেমন মানুষ, আমি যেমন মানুষ, ওই ক্রিকেটারটাও তেমনই মানুষ। সো আপনার ভুল যদি আপনার বাবা মা বা আপনাকে যারা ভালোবাসে তারা মাফ করে দেয়, আমার ভুল যদি আমাকে যারা ভালোবাসে তারা মাফ করে দেয়, ওই ক্রিকেটারটাকে আপনি ভালোবাসতেছেন। সো তাকে গালিগালাজ করলে তো আমার মনে হয় আলটিমেটলি কোনো লাভ হয় না। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে 19 তারিখ থেকে 20 তারিখে বাংলাদেশের ম্যাচ ইন্ডিয়ার সাথে। আমি ইন্ডিয়ার ম্যাচের আগেও বলবো যে বাংলাদেশের এই দলটা যদি কোনো দিন কিছু অ্যাচিভ করতে পারে, এই বাংলাদেশ দলই করবে। ইনফ্যাক্ট লাস্ট যে 3 নাম্বার ম্যাচ হবে, 3টা ম্যাচে যদি হেরে যায়, তখনও ফিরে আসার সময় আমি বলবো যে এই সিরিজ থেকে, এই টুর্নামেন্ট থেকে আমাদের ভালো ভালো কী আছে বা আর কোথায় কোথায় আমরা উন্নতি করতে পারতাম। বাট নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আমি কোনো ক্রিকেটারকে অসম্মান করব না। অ্যান্ড আই উইল এক্সপেক্ট দ্য সেম ফ্রম মাই ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন, এই ভিডিওটা দেখছেন, বা যাদের মনে হয়েছে যে আমি ঠিক কথা বলতেছি, আই উইল এক্সপেক্ট ইউ উইল ডু দ্য সেম। ইউ ওন্ট ডিসরেসপেক্ট এনি ক্রিকেটার, কারণ দে আর আওয়ার ন্যাশনাল হিরো। আলটিমেটলি they are the best cricketers this country have right now, so you have to support them. যদি একেবারেই ক্রিকেট না দেখেন তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু যদি চুরি চুরি করেও ক্রিকেট দেখেন, যদি স্কোর দেখার জন্য হলেও ক্রিকেট দেখেন, তাহলে ক্রিকেটারদের গালি দেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আপনাদের সাথে আরও ধারাবাহিকভাবে, নিয়মিতভাবে দেখা হবে।